ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোমুন। দোস্ত, আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এসছি আর একটা ট্রাভেল ব্লগ নিয়ে। এটা হচ্ছে ইকো পার্ক ট্রাভেল ব্লগ। তো ইকো পার্কে যাওয়ার পুরো ট্যুরটাই এখানে রয়েছে। তো কি করে গেলাম, আমরা বেলঘরিয়া স্টেশন, আমরা হচ্ছি শিয়ালদা থেকে গিয়েছিলাম। গিয়ে উল্টোডাঙ্গা স্টেশনে নামলাম। তো উল্টোডাঙ্গা স্টেশন থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে শুনেছিলাম হয়তো 250 টাকার মধ্যে অটো বুক হয়ে যায়, কিন্তু আমাদের কাছ থেকে 400 টাকা চাইছিল। অনেক বার্গেন করা সত্ত্বেও কমালো না। অতএব আমরা 350 টাকা দিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম। নিয়ে ওই বিধাননগর বা উল্টোডাঙ্গা যেটাকেই বলুন, তো বিধাননগর স্টেশন থেকে আমরা ওই অটোটা বুক করি। নিউ টাউন অর্থাৎ ইকো পার্কের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো আর ফেরার সময় আমরা উবের করে ফিরে এসেছিলাম। ওখানেও 350 টাকা পড়েছিল, 350। জায়গাটা ভালো হলেও খুবই এক্সপেন্সিভ বলে মনে হয়েছে, এবং অযথা মানুষের কাছ থেকে পয়সা আদায় কীভাবে করা হয় তা এখান থেকে বুঝতেই পারবেন আমরা গেলে। আমি পুরোপুরি আস্তে আস্তে বলবো। তো এই দাদার গাড়ি করে অটো করে আমরা চলেছিলাম বিধাননগর স্টেশন থেকে ইকো পার্কের উদ্দেশ্যে। তো প্রথমেই এখানে দেখতে পারবেন গেট নম্বর 6 আর 7। এটা অ্যাকচুয়ালি ক্যাফে একান্তে যারা থাকবে তাদের জন্য গেট নাম্বার। আপনারা যদি প্রবেশ করেন তো আপনাদের এই 4 নম্বর গেটে আসতে হবে। এখানেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা 30 টাকা টিকিট কাটবেন। 3 বছরের বাচ্চা হলেও তার 30 টাকা টিকিট কাটতে হবে। 3 বছর 1 মাস হলেও তার 30 টাকা টিকিট কাটতে হবে। যেটা হওয়া উচিত ছিল 5 বছর পর্যন্ত কমপক্ষে 20 টাকা হওয়া উচিত, যেমন চিড়িয়াখানায়। কিন্তু এক্ষেত্রে সবারই একই টিকিট, বাচ্চারও যা টিকিট বড়দেরও তাই টিকিট। টিকিট করে আপনি ভেতরে প্রবেশ করলেন। সামনে একটা করোনা ভাইরাস স্বাগত জানাবে। ভেতরে প্রবেশ করার পরে আপনি এই যে সপ্তম আশ্চর্য দেখতে ঢুকবেন, তার জন্য আলাদা করে আপনাদের প্রত্যেককে পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হবে। তো টোটাল হয়ে গেল তাহলে পার হেড আপনাদের 60 টাকা করে আপনি ভেতরে প্রবেশ করলেন। কিন্তু বন্ধুরা, ভেতরে প্রবেশ করলেও ফান্ডা আছে। কি ফান্ডা? এই এসে গেছি আমরা স্পিংসের সামনে। তো স্পিংস এখানে দেখতেই পাচ্ছেন, সপ্তম আশ্চর্য সবগুলোই রেপ্লিকা করা আছে। আর এখানে প্রি ম্যারিটাল ওয়েডিং শ্যুট করতে সব ব্যস্ত, এবং আমরাও টিকিট কেটে ঢুকেছি। তারা যেরকম পয়সা দিয়ে ছবি তুলতে ঢুকেছে, আমরাও কিন্তু টিকিট কেটেই ভেতরে ঢুকেছি। তো দেখতেই পাবেন আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম সেখানে এরা ঢুকতে দিতে প্রবেশ করতে দিচ্ছিল না। এরপরেও একটা ফানি ইনসিডেন্ট আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন, এই হচ্ছে পিরামিড। এর মধ্যে আমরা প্রথমে প্রবেশ করতে যাচ্ছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। বলছে ড্রেস চেঞ্জ করা হচ্ছে। আমি ভাবলাম হয়তো এখানেও দেখিনি পানের পিক ফেলে কী করেছে দেয়ালে, সেটাও আপনাদের দেখানো দরকার আছে। তো ড্রেস চেঞ্জ করা হচ্ছে। আর এই দেখুন প্রিমেরিটাল শ্যুট চলছে, ঠিক আছে। তো এ করে যে কী লাভ হয় মানুষজনে হয়রানি করে, জানি না বাবা। তো বলছে ড্রেস চেঞ্জ করা হচ্ছে। তো আমরা ভেবেলাম হয়তো মমির ড্রেস চেঞ্জ করা হচ্ছে। পরে বুঝলাম যে এই মেয়েগুলো যারা এইসব ছবি তুলতে এসেছিলো, তারাই ওই ভেতরে ঢুকে ড্রেস চেঞ্জ করছিল। আর যা ক্যামেরাম্যানগুলো ছিল ওই দেয়ালে পানের পিকে ভরিয়ে দিয়েছে, পিরামিডের দেয়ালে পানের পিকে ভরিয়ে দিয়েছে। যাই হোক, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে পেট্রার সামনে এলাম। এটা হচ্ছে পেট্রা। তো দেখতেই পাচ্ছেন, এটা সম্ভবত পেট্রা। তো এই পেট্রা জর্ডনে অবস্থিত। সেই পাহাড় কেটে বানানো হয়েছিল পেট্রা। তো সেই পেট্রা আমরা প্রবেশ করলাম। পেট্রা কিছুই নয়, এটা রেপ্লিকা বটে। ভেতরে পুরো ফাঁপা হলো প্লেস আর গুয়া টাইপের। তো আমি পুরোটাই আপনাদের দেখাবো কেমন পেট্রা। তো অনেকটাই হাঁটা। তো হাঁটা পথ, যারা হাঁটার সমস্যা আছে আমি বলবো, তাদের সাজেস্ট করবো তারা 2 নম্বর গেট থেকে কোনো গাড়ি ভাড়া করে নিতে। এখানে গাড়ি পাওয়া যায়। সাইকেলিং করতে পারলে 150 টাকা, 30 মিনিট, আধা ঘন্টার জন্য 150 টাকা। 500 টাকা জমা নিয়ে সাইকেল নিতে হয়। আর পরবর্তীকালে টাকাটা আবার ফেরত পাওয়া যায় সাইকেল জমা দিলে। এই সমস্ত গোয়া চিত্র ছবি ছিল। এছাড়াও আপনি ওইখানে ছোট ছোট গাড়ি পাই যাবেন, যেগুলো ভাড়া পার হেড 100 টাকা। টয় ট্রেন আছে। টয় ট্রেন নন এসি হচ্ছে 150 টাকা পার হেড, আর এসি হচ্ছে 250 টাকা পার হেড। তো এই সমস্ত দেখতে দেখতেই আমরা প্রথমে দাঁড়িয়ে ক্রাইস্ট দ্য রিডিমারের কাছে পৌঁছে গিয়েছিলাম। সেখানেও দেখুন প্রিমেরিটাল শ্যুটের জন্য আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমরা কি টিকিট কেটে প্রবেশ করিনি? এটাই আমার প্রশ্ন।
আমরা তো টিকিট কেটেই ঢুকেছি, কিন্তু আমাদের এনজয়মেন্টে বারবার বাধা আসছিল, আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, কেননা কিছু কপতি সেখানে ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, তো এই দেখতেই পাচ্ছেন ক্রাইস্ট দ্য রিডিমারের ছবি। এটা আমরা দেখেছি, এটা আমরা ইকো পার্কে গেলে আপনারা দেখতে পাবেন। ছবিতে যতটা দেখতে ভালো লাগে, সামনাসামনি দেখে যে খুব বেশি আনন্দ পাবেন তা নয়, মোটামুটি ভালো লাগবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের তো খুবই ভালো লাগবে। এখানে সময় যাদের কাটে না, সময় কাটানোর একটা আদর্শ স্থান। আর পায়ের জোর যারা আছে, যে ভালো হাঁটতে পারে, তাদের জন্যও আদর্শ স্থান। ঠিক আছে, এখানে যদি চান তো প্রেম করতে চলে আসতে পারে, তাছাড়া তো আর কিছু অনুভূতি আমার হলো না। যাই হোক, এটা ইস্টার আইল্যান্ডের সেই রেপ্লিকা, মোয়াও বলে এদেরকে, মোয়াইদের রেপ্লিকা এখানে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে মোয়াইদের এটা রেপ্লিকা রয়েছে ইস্টার আইল্যান্ডে। তো ইস্টার আইল্যান্ডের এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পরবর্তী আইটেমটার জন্য, পরবর্তী সপ্তম আশ্চর্যের জন্যে। তো এরপরেই আমরা সেই আগ্রার তাজমহল, এটা খুবই ভালো করেছে, দেখতে বেশ ভালোই লাগছিল আগ্রার তাজমহল। তো দেখতেই পাচ্ছেন এইখানেই ম্যাক্সিমাম অনেকেই শুটফুট করছিল, তো সে জায়গাটা ভালো, অসুবিধা নেই। আমি চাই অন্যের সমস্যা সৃষ্টি না করে নিজেরা এনজয় করো, সেটা কথা নয়, কিন্তু বাধা দিলেই সেটা আমার ক্ষেত্রে বাজে লেগেছে। যে তোমরা যাই পারো করো, আমরাও টিকিট কেটে ঢুকেছি, আমরাও এনজয় করতে ঢুকেছি, সেক্ষেত্রে কারোরকে বাধা দেওয়াটা তোমাদের উচিত হয়নি। তো দেখতেই পাচ্ছি এবার আমরা চলে এসেছি রোমান কলোজিয়ামের কাছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এবার রোমান কলোজিয়ামে প্রবেশ করছি। তার আগে এখানে চীনের পাঁচিলে সেই পেদনিটাকে দেখা যাচ্ছে, যে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। হ্যাঁ, দেখে তো বেশ ভয় পেয়ে গেলাম যে এখানে আবার পেদনি কোত্থেকে এলো। তারপরে আমরা রোমান কলোজিয়ামের পথে এগোচ্ছিলাম, আর সঙ্গে সঙ্গে আগ্রার যে তাজমহল, তার সৌন্দর্য উপলব্ধি করছিলাম। যাই হোক, তাজমহলটা আমার বেশ ভালোই লেগেছে। ভেতরে আবার টোম্বগুলো ছিল শাহজাহান আর মমতাজের, যদিও এটা রেপ্লিকা, অরিজিনাল নয়, তবুও খারাপ ডিজাইন করেনি, বেশ ভালোই গেট আপটা ছিল। তো যাই হোক, সামনে আবার পেট্রাও দেখা যাচ্ছিল, সামনে আবার মিশরের পিরামিডগুলোকেও দেখা যাচ্ছিল। এবার আমরা এগিয়ে চললাম, দেখি কোনটার দিকে যাই। তো যেতে যেতেও তাজমহলের শ্যুট করছিলাম, কারণ তাজমহলটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার আমরা চীনের পাঁচিলের দিকে এগোতে থাকলাম, যেটা চাঁদ দিয়ে দেখা যায় বলে। তো চীনের পাঁচিলটা প্রথমে ভেবেছিলাম খুবই শক্তপোক্ত হবে, এই ভেবে যখন দেয়ালটায় তালি দিলাম, তখন আমার ভুলটা ভাঙলো এটা জেনে যে ওটা ফাইবার কি প্লাইউড দিয়ে বানানো, ঢপ ঢপ শব্দ হচ্ছিল। যাই হোক, মেঝেটা ইট দিয়ে তৈরি হলেও সাইডে যে প্রাচীরগুলো ছিল সেগুলো সম্ভবত ফাইবার দিয়ে তৈরি, এবং সেগুলো ঠুকলে ঢপ ঢপ করে শব্দ হচ্ছিল। তো পাশ কাটিয়ে চললাম আমরা চীনের পাঁচিল ভ্রমণ করতে, এবং স্থানে স্থানে আমরা মামদভূতদের উৎপাত সহ্য করছিলাম, যারা শাকচুন্নিদের ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, আমরা এগিয়ে চললাম চীনের পাঁচিল বেয়ে। তো এই সেই চীনের পাঁচিল বিখ্যাত, যেটা বেয়ে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এই চীনের পাঁচিল বেয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এবার খানিকটা এগিয়ে গেলাম এবং কিছুটা মামদভূতদের আমি স্কিপ করে দিলাম, দিয়ে এগিয়ে চললাম। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, এবং সামনে একটা পেন্থনি হাত দোলাচ্ছিল, সেটাও দেখলাম। যাই হোক, তাড়াতাড়ি করে ভয়ের ছোটে পালিয়ে গেলাম সেখান থেকে। তো এরপরে দূরে তাজমহলটা আবার চোখে পড়লো। যতবারই তাজমহলটার দিকে দেখছিলাম, ওটাই সবথেকে বেশি আমার মন কাটছিল, সবথেকে বেশি ভালো লাগছিল তাজমহলটা। এটা সৌন্দর্য সত্যি খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এছাড়াও যদি যাওয়ার রুট বলেন, তো পাকসার কাছ থেকেও বাস যায় শুনেছি, যদিও আমরা যাইনি। আমরা বিধাননগর থেকে অটো বুক করে গিয়েছিলাম। অন্যান্য ইউটিউবারদের কাছে শুনেছিলাম 250 টাকা নেয়, কিন্তু আমাদের
400 টাকা চেয়েছিল, বার্গেন করে 350 টাকা দিতে হয়েছিল। ফেরার পথেও উবের করেছিলাম, সেটাতেও 350 টাকা পড়েছিল, আমি আগেই জানিয়েছি আপনাদের। তো যাই হোক, এবার আমরা রোমান কলোজিয়ামের পথে চললাম, যেখানে গ্ল্যাডিয়েটারের যুদ্ধ হতো। গ্ল্যাডিয়েটাররা ওখানে বাঘসিংহের সাথে লড়াই করতো, আর ওপরে যে সমস্ত ওখানকার যে সিজার জার ছিল, মানে রাজা ওখানকার, তারা সব বসে বসে সেই সব মজা দেখতো। তো এই রোমের স্টেডিয়াম টাইপের, ঠিক আছে, যেখানে এই সমস্ত খেলা ফেলা হতো, তো এটাকে কলোজিয়াম নাম দিয়েছে। ভেতরে দেখলাম দুটো সিমেন্টের সিংহ বসানো আছে, একে অন্যের পিছন পিছন করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো ভেতরে দুটো সিংহের রেপ্লিকা ছোট ছোট বসানো আছে। যেটা বলার, এখানে সব কিছুই পয়সা দিয়ে, এ কটা ঢুকতে যেমন 30 টাকা 60 টাকা পার হেড গেছে। টয়লেট করতেও আপনাদের 3 টাকা করে যাবে, আর মহিলা হলে 5 টাকা যাবে। জল যদি আপনি ভরতে চান 2 নম্বর গেটের দিকে আপনার যেতে হবে, 2 টাকায় ওয়াটার এটিএম আছে, 2 টাকা কয়েন প্রবেশ করে তবে আপনি জল পেতে পারেন। আর যদি 20 টাকার 1 লিটারের বোতল চান, তো সেক্ষেত্রে আপনাকে 25 টাকা দিতে হবে, 5 টাকা অতিরিক্ত। এই 5 টাকা কোথায় যাচ্ছে সেটা আমার জানা নেই। তো যাই হোক, এখানে সব কিছুই একটু চড়া প্রাইসে বাজে কোয়ালিটির জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখলাম। খাবারেরও আছে 100-110 টাকা, চিকেন বিরিয়ানি 190 টাকা, কিন্তু সব কিছুরই কোয়ালিটি অতটা ভালো নয় ভেতরে যা আছে। এবার আমরা আগে যেখানে প্রবেশ করতে পারিনি মামদভূতেদের জ্বালায়, আবার সেই পিরামিডের ভেতরে প্রবেশ করতে চাইলাম মমি দেখার জন্যে। তো এবার দেখলাম মামদভূতগুলো বেরিয়ে গেছে, কিন্তু দেয়ালে পানের পিক ভর্তি করে রেখে গেছে। তো যাই হোক, শাঁকচুন্নিদের কাপড় ছাড়া হয়ে গিয়েছে, শাঁকচুন্নিগুলো আর নেই। ভেতরে একটা ব্যাগ অবশ্য পড়েছিল, সেটা আমরা হাত দিইনি, সেটাও দেখিয়ে দেবো। তো এই সমস্ত দেয়ালে কারুকাজ সব কিছুই আছে, তো এই দেখতেই পাচ্ছেন। আর সেই ব্যাগ নীল রঙের পড়ে আছে, এটা সম্ভবত এই মামদভূতদের কারুর হবে, তো আমরা হাত দিইনি কেউ। তো মামদভূতদের জ্বালায় নর্মাল পাবলিকদের ভ্রমণটা সম্পূর্ণ মাটি হয়ে যেতে পারে, তো সেই আশঙ্কা নিয়েই আমরা তাড়াতাড়ি এটাকে দেখে ফেললাম, পাছে যদি মামদভূতরা আবার ড্রেস চেঞ্জ করতে চলে আসে। তো যাই হোক, মোটামুটি ভালোই করেছে, কিন্তু সেখানে পানের পিক ফেলাটা মোটেও উচিত হয়নি। এরপর বেরিয়ে আসতেই চোখে পড়ল এই সুদৃশ্য একটা দোলনা। এখানে নানা রকম রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটি, তো বাচ্চারা এখানে স্লাইডও করতে পারে, প্লাস এই সমস্ত 1 2 3 4 ঘোরাতে পারে। একটা টানেল মতো আছিল, সেখান থেকে গোলে স্লিপ কাটা যেতে পারে, ঠিক আছে, স্লাইডিং করা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে সামনেই সব কাদা ছিল, যেটায় পায়ে লাগতে পারে। আর এই একটা পাথর দিয়ে টানেল মতো করা ছিল, সেরকম কিছু নয়। সুন্দর পরিবেশ, সুন্দর দেখতে, কিন্তু শুধু হাঁটো আর হাঁটো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ঘুম স্টেশন, সব থেকে উঁচু স্টেশন ঘুম। ঘুম স্টেশনে দুটো বগি দাঁড় করানো আছে, আর সম্ভবত ভেতরে গিয়ে শ্যুট করলে 10 টাকা দিতে হবে, এই হচ্ছে গল্প। কিন্তু আমরা ট্রেনের ভেতরে যাইনি, আমরা ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, তা সেটা পয়সা লাগেনি যদিও। আর এই ঘুম স্টেশনের তা দেখিয়ে দিই আগে ভালো করে। ঠিক পাশেই আছে মার্কস গার্ডেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে ঘুম স্টেশনটা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়া যাক। আর সর্বত্রই এইরকম খাবার স্টল রয়েছে, যেখানে আপনাদের গলা কাটতে বসে আছে। যাই হোক, আপনার পয়সা বেশি থাকলে আপনি খেতে পারেন। আমরা তো সঙ্গে করে লুচি আলুর দম নিয়ে গিয়েছিলাম, যেটা আমরা পরে ওই ব্যাম্বু গার্ডেনে বসে বাঁশের তলায় ভুঁড়ি ভোজনটা সেরেছিলাম। যাই হোক, এই হচ্ছে সেই ঘুম স্টেশন, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সুন্দর পরিবেশ, কিন্তু প্রচুর হাঁটা, এটা একটা ব্যাপার আছে। যাদের পায়ে ব্যথা, আমি সাজেস্ট করবো তারা 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, ওখানে আপনারা গাড়ি পেয়ে যাবেন। সাইকেল চালাতে জানলে 30 মিনিটের জন্য 150 টাকা, 500 টাকা জমা দিয়ে সাইকেল নিতে হবে। আর একটা সাইকেলে আপনারা 3 জন সর্বোচ্চ চড়তে পারেন বা চালাতে পারেন। এছাড়াও আছে আপনাদের এমনি মোটর মতো গাড়ি আছে। এই মার্কস গার্ডেনের মার্কসগুলো দেখুন, আমি তখন ইনফরমেশানগুলো দিই। তো সেই গাড়িতে আপনার পার হেড 100 টাকা করে দিতে হবে। আর এছাড়াও যদি আছে ট্রেন, টয় ট্রেন টাইপের, সেখানে নন এসিটা 150 টাকা পার হেড, আর এসিটা হচ্ছে 250 টাকা পার হেড।
এবার আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কোন গাড়ি চড়তে চান। কিন্তু গাড়ি চললে এত কিছু জিনিস আপনাদের ঠিক মতো দেখাবে না, ওদের নির্দিষ্ট রুট আছে, জাস্ট ওপর ঘুরিয়ে নিয়ে আপনাদের ছেড়ে দেবে। যদি পায়ে হাঁটতে পারেন তবেই আমি বলবো এখানে যাওয়া ভালো, যদি ঘুরে দেখতে চান। আর না হলে যদি প্রেম করতে চান তাও তো আপনাদের যে কোনো একটা জায়গা গেলেই হবে, প্রেমিক প্রেমিকাদের জন্য বেশ ভালো। তবে আর পিকনিক মতো করতে চান তাও ভালো, তবে রান্নাবান্না এখানে করা যাবে না, আপনাদের রান্নাবান্না আগে থেকে করে প্যাকিং করে নিয়ে আসতে হবে আর ডাস্টবিনের মধ্যে ফেলতে হবে। সময় কাটানোর আদর্শ স্থান। তো এই হচ্ছে মার্কস গার্ডেন। মার্কস গার্ডেন দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। পাশেই আপনাদের এর পাশেই হচ্ছে গার্ডেন ছিল, এই টি ফরেস্ট ছিল। তো টি ফরেস্ট অতিক্রম করেই আমরা রেন ফরেস্টে ঢুকে পড়ি। টি ফরেস্টে আমাদের অতটা ভালো লাগেনি। এই রেন ফরেস্টে ঢুকিয়ে পড়তেই এখানে রেন ফরেস্টের যে সমস্ত গাছপালা সব কিছুই আছে, তখন সেই সময় যে শাওয়ার যেটা হয়, মিস্ট যেটা বেরোয়, সেই মিস্ট ফরেস্ট বলে লেখা ছিল, সেইটা তখনও স্টার্ট হয়নি, বিকেলের দিকে হয়েছিল। সেটা ছবি আমার আছে, সেটা আমি আপনাদের শেয়ার করেছি, একটু পরেই আপনারা সেটা দেখতে পাবেন যে কেমনভাবে বৃষ্টির ফোয়ারার মতো ঝরে ঝরে পড়ে। তো যাই হোক, এই রেন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। ভেতরে অনেকগুলো স্কুইরেল আর বক দেখতে পেয়েছিলাম। তো কাঠবিড়ালি আর বক নাচানাচি করছিল। যাই হোক, সেগুলো দেখতে পেয়েছিলাম। দেখতে দেখতেই এই একটা মূর্তির সামনে চলে এলাম। এটা কিসের মূর্তি জানি না, তবে বেশ সুন্দর দেখতে। তো এই মূর্তিটার সামনে সামনে আস্তে আস্তেই আমাদের চোখে পড়লো বাটারফ্লাই গার্ডেনে, প্রজাপতির বাগান। তো এখানে বাটারফ্লাই এটা করা আছে বাইরে, যার মধ্যে মুখ ঢুকিয়ে আপনারা ছবি শ্যুট করতে পারেন বাচ্চাদের। তো এই দেখতে দেখতেই আমরা ভেতরে প্রবেশ করলাম। একটা গাছের টানেল মতো করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাটারফ্লাই বাগানের উদ্দেশ্যে, বাটারফ্লাই গার্ডেনের উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম সবাই মিলে। বাটারফ্লাই পাশে চোখে পড়ছিল, একটা দুটো উঠছিল। আমরা ভাবলাম বুঝি এই হচ্ছে বাটারফ্লাই। আর বেশ কিছু ছোট ছোট ফ্লাওয়ার আমাদের চোখে পড়ছিল, পার্পল কালারের ফ্লাওয়ারগুলো। সেগুলো খুব সুদৃশ্য ছিল, খুব ভালো দেখতে ছিল, সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। তো এইভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ক্রমশ বাটারফ্লাই গার্ডেনের দিকে। তো বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে, একটা দুটো, খুব বেশি না। তো এই দেখতে দেখতে এগোচ্ছিলাম, ভাবছিলাম এই বুঝি বাটারফ্লাই গার্ডেন। তো সামনের দিকে ক্রমশ এগিয়েই চলেছি। আর ছোটো ছোটো পাশে ফুল ফুটে আছে, সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এইভাবে ক্রমশ এগিয়ে চলেছি। এই যে সেই ফুলগুলো, পার্পল কালারের ফ্লাওয়ার, ছোট ছোট। তো হেঁটে হেঁটেই এগোচ্ছিলাম, মাঝে মাঝে বিশ্রামও নিচ্ছিলাম। ব্যাগে কিছু খাবার ছিল, স্ন্যাক্স ছিল, চিপস ছিল, সেইগুলো খাচ্ছিলাম। ট্রেন থেকেও মিষ্টি গজা কিনে নিয়েছিলাম, তাও খাচ্ছিলাম। তো এইসব খেতে খেতেই এগিয়ে চলেছিলাম, বেশ ভালোই লাগছিল ক্রমশ। তো দেখতেই পাচ্ছেন, অবশেষে আমরা বাটারফ্লাই গার্ডেনের সামনে এসে হাজির হলাম, যেখানে দরজাটা ক্লোজ ছিল। ভাবলাম বুঝি বন্ধ আছে, কিন্তু না, দরজা ঠেলে ঢুকতেই এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, যেখানে অনেক বাটারফ্লাই ছাড়া রয়েছে। কিন্তু ভেতরে আপনি ছবি শ্যুট করতে পারবেন না, কিন্তু তবুও আমরা শ্যুট করেছি বাইরের কাঁচটা থেকে। আউটসাইডে যে কাঁচটা ছিল সেটা দিয়ে শ্যুট করেছি। কিন্তু এর ইনসাইডে আপনি কোনো প্রকার খাবার অথবা ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, ভিতরে যেতে পারবেন না। তো যাই হোক, এইটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমরা এগিয়ে চললাম। আর এই হচ্ছে সেই সাইকেলগুলো, যেগুলো 150 টাকা করে আধা ঘন্টার জন্য দেওয়া হয়, আর নিতে গেলে 500 টাকা আমাদের জমা দিতে হবে। তো এইখানে ডেসক্রিপশানে এইখানে দেখবেন সব কিছু বিস্তারিতভাবে লেখা আছে। তো এইগুলো বলতে বলতেই আমরা চলে এলাম হেলিকোনিয়া গার্ডেনে। তো হেলিকোনিয়া গার্ডেনে। তো হেলিকোনিয়া গার্ডেনে কেন হেলিকোনিয়া নাম আমার জানা নেই, সম্ভবত হেলিকোনিয়া গাছ হবে, সেই কারণে হয়তো হেলিকোনিয়া গার্ডেন হতে পারে নাম। তো জানা নেই হেলিকোনিয়া গার্ডেন কেন নাম হয়েছে। এখানে একটা গম্বুজ মতো করা ছিল, যেখানে অনেক ক্যাকটাস গাছ লাগানো ছিল, অনেক ক্যাকটাস গাছ ছিল। সেই ক্যাকটাস গাছ ক্রস করে আমরা এগিয়ে চলছিলাম। ওই যে সামনের যে নীল রঙের আছে না, ওখানে অনেক ক্যাকটাস গাছ লাগানো আছে। তো সেইটার জন্যই আমরা এগিয়ে চলতে লাগলাম, আমরা এগোতে লাগলাম ক্রমশ। তো সামনেই একটা ডোবা মতো আমাদের চোখে পড়লো, যেখানে কিছু মানুষ বোটিং করছিল, আর সেখানে একটা সুন্দর ওয়াটারফল তৈরি করা ছিল। তো সেটা এবার আপনাদের দেখাবো, কিন্তু ভাবলাম কি বোটিং, এ তো ছোটো ডোবা মতো। যাই হোক, এমনি ল্যান্ডস্কেপটা ভালো ছিল, কিন্তু কথা হচ্ছে পুকুরটা এই সামনে একটা ডোবা মতো ছিল। সেই ডোবাতে দেখছিলাম এই যে বোটিং করছে, আর সামনে একটা খুব সুন্দর ওয়াটারফল ছিল। তা এগুলো দেখতে দেখতেই আমরা ক্রমশ এগিয়ে চলেছিলাম।
আর শীতের বেলায় রোদটা বেশ মোটামুটি গায়ে ভালোই লাগছিল। তো ক্রমশ হাঁটছিলাম, অনেকটাই হাঁটা, প্রায় সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় লেগে গেছে। সঙ্গে খাবার ছিল, জল ছিল, অসুবিধা হয়নি। দুবার টয়লেট যেতে হয়েছিল, 3 টাকা করে 6 টাকা গেছে। যাই হোক, সেটা আলাদা কথা। তো এই দেখতেই পাচ্ছেন, তো ওয়াটারফলটা বেশ সুদৃশ্য, ভালো দেখতে। তো খুবই এইসব দেখছিলাম, সব দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চলেছিলাম। তো যেতে যেতে আবার চোখে পড়লো এই ক্যাকটাস গাছের বাগানে, আর সারি সারি পাহাড়ি গাছ সব এখানে লাগানো ছিল। তো যেগুলো দেখতে দেখতে আমরা ক্রমশ আসল যে জলাশয়, যে ঝিলটা ছিল, সেই ঝিলটার দিকে আমরা এগিয়ে চলতে লাগলাম। তো ক্রমশ এগিয়ে চলেছি আমরা ঝিলটার দিকে। হঠাৎ করে এখানে হচ্ছে ওই আর্ট গার্ডেনটা চোখে পড়লো, স্থাপত্য গার্ডেন না কি আছে। তো সেইখানে সমস্ত রবীন্দ্রনাথের কলাকীর্তিগুলো এখানে দেয়ালে লাগানো ছিল, আর গান টান বাজছিল। তো সেই ভাস্কর্য বাগান না কি একটা লেখা ছিল, যাই হোক, সেটা আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। তো এইখানে গান বাজানোর ব্যবস্থা ছিল, আর বিভিন্ন রবীন্দ্রনাথের কবিতা ফবিতা এইসব মূর্তি ফুর্তি করা ছিল। ভাস্কর্য বাগান, সব কিছুই বাগান এখানে। তো সেরকম একটা অত কিছু নেই, শুধু বসে বসে সময় কাটানোর জন্য একটা ভালো জায়গা। আর যদি আপনারা কাপল হন, তো সেক্ষেত্রে যদি ঘুরতে আসেন, সেক্ষেত্রেও ভালো জায়গা। তবে বাচ্চাদের জন্য অতটা প্রেফারেবল নয়, আমার অন্তত লাগলো। কারণ যে ওয়াটার খেলাগুলো আছে, সেগুলো খুব একটা বাচ্চাদের জন্য নয়। একমাত্র আপনারা যদি ওই কী বলে ওটাকে, জর্বিং করতে চান, সেটা বাচ্চাদের আছে, বাচ্চাদের জাম্পিং আছে। আর বোটিং করতে গেলে আপনাদের ওই শিকারা চড়তে হবে। শিকারা ছাড়া নেই, আপনাদের প্যাডেল বোট এলাও নেই বাচ্চাদের, তো আমাদের শিকারা চড়তে হবে। এবার এই রেন ফরেস্টের খানিকটা অংশ আবার সাইডে পড়লো। রেন ফরেস্টের এইখানটায় এই যে ডাস্টবিনগুলো আছে, সত্যি দেখার মতো। এই জন্য ডাস্টবিনগুলোরও ভিডিও করেছি আমি। তো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু ডাস্টবিন, হ্যাঁ, গাছে নয়, এগুলো ডাস্টবিন। তো এই ডাস্টবিনেরও ভিডিও করেছি, এগুলো কিন্তু ডাস্টবিন আছে। যাই হোক, এবার আমরা ব্যাম্বু ফরেস্টে প্রবেশ করলাম। এই ব্যাম্বু ফরেস্টের পাশেই ছাওয়াতে শেডে বসে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজন সেরেছিলাম। তো খারাপ নয়। আর এই ব্যাম্বু ফরেস্টের ওপাশেই একটা দোকান ছিল, যেখান থেকে একটা জলের বোতল নিয়েছিলাম। 20 টাকার বোতল 25 টাকা নিয়েছিল, এবং ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। তো যাই হোক, খুবই বাজে। আর টয়লেটের যে পার্সন বসছিল, তাকে জিজ্ঞাসা করেছিলাম টয়লেট করতে কত টাকা লাগবে। বলেছে, আপনি কি দেখতে পাচ্ছেন না, দেয়ালে তো লেখা রয়েছে। এটা বলা উচিত হয়নি। তো স্বাভাবিকভাবেই এখানকার ব্যবহার যেরকম খারাপ, আর লোকগুলো সেরকম চোর, টাকা কীভাবে বাগিয়ে নিতে হয় সেই জন্য বসে আছে। আর যাতায়াতটাও অনেকটাই এক্সপেন্সিভ বলে আমার লেগেছে। তো যাই হোক, নর্মাল রুট নয় যে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে এতটা হাঁটাও বাচ্চাদের পক্ষে কতটা কী হবে আমি জানি না। যদিও আমি বাচ্চা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সমস্যায় পড়েছি। তো যাই হোক, এবার আমরা এগিয়ে চললাম। এখানে ছোটো ছোটো জলাশয় ছিল, কিন্তু এখন আসল ঝিলের দিকে আমরা এগোইনি। আমরা যাব আসল ঝিলের দিকে, আমরা ক্রমশ এগিয়ে চলেছি, দেখতেই পাচ্ছেন। তো সামনের দিকে এগিয়ে চলেছি। রোদ ছাওয়া একটা অনবদ্য বেশ খেলা হচ্ছিল, ভালোই লাগছিল। এগোতে এবার আসল যে ঝিল, সেই ঝিলের সামনে আমরা এসে হাজির হয়েছি। এখানে অনেক কিছু ফুচকা, তারপরে বিক্রি হচ্ছিল। 20 টাকায় 7টা ফুচকা পেয়ে যাবেন এখানে, আমরাও কিনে খেয়েছিলাম। মোটামুটি টেস্টি ছিল। কটন ক্যান্ডিও কিনা হয়েছিল। যাই হোক, এগুলো পেয়ে যাবেন। আর এই হচ্ছে সেই বিশাল ঝিল, যেখানে আপনারা বোটিং করতে পারেন। প্যাডেল বোট অ্যাভেলেবেল আছে 200 টাকা করে। সেটাতে আপনার ওই মোটামুটি 20 মিনিটে আপনার 200 টাকা দিতে হবে। আর আপনার হচ্ছে এছাড়াও আছে, আপনি ওই এমনি স্পিড বোট আছে। স্পিড বোটটা আমাদের চড়া হয়নি। প্লাস একটা ভেসেল টাইপের আছে, ডবল ডেকার, মানে তলায়ও লোক বসে, ওপরেও লোক বসে। সেখানেও পার হেড ওরকম 150 টাকা করে। আর আমরা যেটা চলেছিলাম, বাচ্চা ছিল বলে আমরা ওই শিকারা চলেছিলাম। শিকারাটা 300 টাকা দিতে হয়েছিল। আর মাঝি ভাই মাঝখানে গিয়ে বললো যে পুরোটা ঘুরবেন, পুরো দ্বীপটা ঘুরবেন। আমরা বললাম হ্যাঁ। অতিরিক্ত টাকা দিতে হবে? বলে হ্যাঁ, আমাকে আরও 100 টাকা দিতে হবে। টোটাল 400 টাকা দিতে হয়েছিল তাকে। তো আমরা 4 জন মিলে ওই বোটটা করে পুরো এই ঝিলটা ঘুরেছিলাম। আর মাঝখানে ওই ক্যাফে একান্তের দ্বীপটা ছিল, যেখানে ক্যাফে একান্তে আছে,
সেটাও আপনাদের দেখাবো। তো ক্যাফে একান্তে যেতে গেলে আপনাদের ওই 6-7 নম্বর যে গেটটা দেখালাম না, সেখান থেকে ওটা এক্সিট আউট হয়, এক্সিট হয় বা এন্ট্রিও হতে পারে ওখান থেকে 6-7 থেকে 6 নম্বর 7 নম্বর গেট থেকে। এছাড়াও আপনারা যদি চান তো 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারেন। করে আপনাদের 1 নম্বর গেট থেকে প্রবেশ করে বাঁদিকে যেতে হবে, যেদিকে ওই আইফেল টাওয়ারটা রয়েছে। আইফেল টাওয়ারের ওখান থেকে ক্যাফে একান্তের এন্ট্রেন্স আছে, 300 টাকা পার হেড। ওটা কেটে আপনাকে ঢুকতে হবে, আলাদা করে তখন আর 30 টাকা টিকিট কাটতে হবে না। তো কেটে ওখানে ব্রিজ মতো আছে, ওখান থেকে হেঁটে যেতে পারেন বা ওদের নিজস্ব নৌকা আছে, নৌকায় করে নিয়ে যেতে পারে। আর ওই 300 টাকা আমাদের খাওয়ার সাথে ডিডাক্ট হয়ে যাবে ক্যাফে একান্তে। খুবই এক্সপেন্সিভ, 300 টাকা আপনার এক একটা ডিশের দামই অনেক বেশি। তো যাই হোক, আপনার পয়সা থাকলে আপনি যাবেন। তো এই হলো এই ঝিলটা বেশ ভালোই লাগছিল, অনেকটাই বড় ঝিল, বলে 26 ফুট নাকি মাঝখানে গভীরতা আছে। তো যাই হোক, এসব শুনতে শুনতেই আমরা এগিয়ে চললাম ওই শিকারা বোটের দিকে। কারণ আমি আগে থেকেই জানতাম যে শিকারা বোট চড়তে হবে, কিন্তু 400 টাকা দিতে হবে এটা জানতাম না, জানতাম 300 টাকা দিতে হবে। 100 টাকা অতিরিক্ত দিতে হয়েছিল যদিও। তো আমরা এগিয়ে চললাম শিকারা বোটের উদ্দেশ্যে, দেখছিলাম কোথায় শিকারা বোট আছে এইটা দেখার জন্য আমরা ক্রমশ এগিয়ে চললাম। তো দেখতেই পাচ্ছেন, তো এই সমস্ত আশেপাশে বিভিন্ন দৃশ্যই চোখে পড়তে লাগলো। অনেক পুতুল করা ছিল সাইডে সাইডে, সেগুলো চোখে পড়ছিল। আর কতগুলো স্কুল গ্রুপও এসেছিলো, স্কুলের বাচ্চাদের নিয়ে এখানে বসে সাইডে বিরিয়ানি খাচ্ছিল, সেটাও চোখে পড়েছে। তো এইভাবে দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চললাম শিকারার উদ্দেশ্যে, অর্থাৎ 1 নম্বর গেটের দিকে অনেকটাই এগিয়ে চললাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই এগিয়ে চলেছি আমরা। আর সামনে এই সমস্ত সুন্দর সুন্দর দৃশ্যাদি রয়েছে, বসার জায়গা রয়েছে, এইগুলো দেখতেই পাচ্ছেন। এইগুলো দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি সামনের দিকে। আর ওই সামনে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার, ঠিক আছে। ওইখানেই ক্যাফে একান্তের বলতে পারেন এন্ট্রেন্স, আর ওইখানেই 1 নম্বর গেট আছে, ওখান থেকে আপনারা চাইলে বেরিয়ে যেতে পারেন বাইরের দিকে। তো যাই হোক, এই সমস্ত দিকে আমরা ক্রমশ এগিয়ে চললাম সামনের দিকে। আর ক্রমশ আস্তে আস্তে বিকেল হতে থাকলো, দেখতেই পাচ্ছেন। আর জলের সৌন্দর্যটাও খুব সুন্দর, সূর্য যখন পড়ছিল জলটা খুব চিকচিক করছিল। আর এইখানে এইরকম ধরনের অনেক পুতুল বসানো ছিল, দেখতেই পাচ্ছেন পুতুলগুলো বেশ সুন্দর। আর এইভাবেই চলতে লাগলাম আমরা ক্রমশ। আর এই যে কিরমভাবে দৌড়ে পালাচ্ছে এরকমও পুতুল ছিল। আর এগোতে থাকলাম। আর এই সমস্ত বোট এখানে যেটি ঘাটে রয়েছে, এগুলো আপনারা মনে করলে এগুলো ভাড়া করে আপনারা যেতে পারেন। এখানে টিকিট কাউন্টার অ্যাভেলেবেল আছে, টিকিট করে আপনারা যেতে পারেন। তো এই সমস্ত লাইফ জ্যাকেট সাইডে রাখা আছে, বাম দিকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই লাইফ জ্যাকেট আপনাদের পরাবে। আর এইখানে দেখে নিন শিকারা বোট 30 মিনিট, সেটা 300 টাকা দিতে হবে। কিন্তু আমাদের পুরো ঘুরিয়েছিল, 100 টাকা অতিরিক্ত নিয়েছিল, 400 টাকা দিয়ে আমরা পুরো খুব ভালোভাবে ঘুরে এসেছিলাম। আর এইটা একটা প্যাডেলিং টাইপের বাচ্চাদের রয়েছে, নাকি প্যাডেল করলে চলবে। এখানে অনেকগুলো চেন কাটা পড়েছিল। আর এই যে গম্বুজ মতো জিনিসটা দেখছেন, এটাও দেখাবো আমি কাছে গিয়ে। এটা অ্যাকচুয়ালি ওইখানকার ওই যে থাকে না সোলার প্যানেল মতো ছিল, তো ওর ভেতরে ঢুকতে দেয়নি, ওটা বন্ধ মতো ছিল, তো সেই জন্য ঢুকতে পারিনি। যাই হোক, এইভাবে এগোতে এগোতে চললাম আমরা শিকারার উদ্দেশ্যে। তো যাই হোক, এটা শিকারা নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমরা জল রাইড করতে লাগলাম জলে। এই যে আমরা ভেসে চলে আছি শিকারা বোটে করে, তো উঠে পড়েছি। আর এই হচ্ছে সেই ক্যাফে একান্তের ব্রিজটা, যেটা ক্রস করে আপনাদের ক্যাফে একান্তেতে আপনারা যেতে পারেন। এটা ক্যাফে একান্তের সেই ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন। এটাতে করে আপনারা মনে করলে ক্যাফে একান্তেতে প্রবেশ করতে পারেন। তো এই ক্যাফে একান্তের ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে চললাম। দেখবো এই ব্রিজের তলা দিয়ে কীভাবে যায়, সেটা একটা আকর্ষণীয় জিনিস, দেখার জিনিস। তো দেখা যাক কিভাবে ভেতরে যাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা ফাঁক মতো করা আছে, ওইখান থেকে যেতে হবে। তো আমরা এগোতে থাকলাম, আমরা ক্রমশ এগোচ্ছি ক্যাফে একান্তের দিকে, ক্যাফে একান্তের ব্রিজের দিকে। তো ক্যাফে একান্ত তো সাইডে ছিল। তো এই হচ্ছে দ্বীপ বলে, ওটাকে দ্বীপ বলে। এই সমস্ত দিদি নাম্বার 1-1 যে শিডিউল শুটিং হয়, সেই সমস্ত ক্যাফে একান্তের ওইখানেই হয়। ওখানে একটা কমিউনিটি হলও আছে, সেখানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া দুটো জায়গা দেখলাম যেখানে বিভিন্ন ফাংশন টাংশন অনুষ্ঠান হতে পারে, সেইগুলো দেখতে পারলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা ক্রমশ এগিয়ে চলেছি এই দিকটা। তো চলা যাক, দেখা যাক কী আছে না আছে।
ক্রমশ এগিয়ে চলেছি আস্তে আস্তে। যাই হোক, যখন একটা করে স্পিড বোট আসছিল, তখন আমাদের যে এর নৌকাটা ছিল সেটা যেন বেশ দুলে দুলে উঠছিল, তাতে আরও বেশি মজা আসছিল। তো এই সামনে দেখুন, এই নৌকাটার মতনই আমাদের নৌকাটা, কিন্তু আমাদের নৌকাটা অতটাভাবে ছবি যা তুলেছি সেটা শেয়ার করলাম না। তো এই যে সামনে যে নৌকাটা দেখছেন, তো এইরকমই আমাদের নৌকাটা, সেটা চড়েই আমরা চলেছি সামনের দিকে। তো দেখতেই পাচ্ছেন, তো এটাকে শিকারা বোট বলে। শিকারার ছবি আমি আরও আপনাদের দেখিয়ে দেবো পরে, যখন নৌকা থেকে নামবো সেই সময় শিকারা যত ছবিগুলো আছে, শিকারাগুলো বাঁধা ছিল, সেই শিকারা নৌকাগুলোর ছবি আমি আপনাদের দেখিয়ে দেবো। তো তখন দেখে নেবেন শিকারা জিনিসটা কি, বা আপনারা সামনেও দেখতে পারেন অপর একটা শিকারা চলেছে একই রকমভাবে, আমাদের শিকারাটাও চলেছে। একটাতে 4 জন করে বসতে পারবেন, আর সেরকমভাবে চলেছে। তো বন্ধুরা, এইভাবেই আমাদের বোটিংটা শেষ হতে চলেছিল, কিন্তু অনেকটা 100 টাকা অতিরিক্ত দিলে এই বোটিংটা আপনারা অনেকটাই করতে পারবেন। ফলে যদি 300 টাকা দিয়ে থাকেন, তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আরও 100 টাকা অতিরিক্ত দেবেন, তাতে আমরা প্রায় 3 গুণ, 300 টাকায় যা যাত্রা করেছেন তার 3 গুণ রাইডের মজা নিতে পারবেন, 3 গুণ এই বোটিং করতে পারবেন, 3 গুণ রাস্তা। তো অবশ্যই করে 100 টাকা যাক, কিন্তু এটা খুবই এনজয়েবল একটা জিনিস, যেটা আমরা সবথেকে বেশি এনজয় করেছিলাম। এই নৌকা চড়াটাই খুবই উপভোগ্য ছিল, আর বিশেষ করে যখন পাশ থেকে স্পিড বোটগুলো যাচ্ছিল তখন আরও সুন্দর লাগছিল, কেননা ঢেউটা তখন দিচ্ছিল, আর আমাদের যে বোটটা ছিল, নৌকাটা ছিল, সেটা কেঁপে কেঁপে উঠছিল। তো সেটা খুবই একটা সুন্দর অভিজ্ঞতা ছিল। তো এই শিকারা বোট করে আমরা চলেছিলাম, আর এতে প্যাডেলের মতো কোনো কষ্টও নেই যে রোদের মাঝখানে আপনাদের প্যাডেল করতে হবে, আর নিয়মেও বাঁধা নয় যে 30 মিনিট আপনাকে থাকতেই হবে। এটা মাঝির ওপর ডিপেন্ড করছে, মাঝি যেরকম নিয়ে যাবে আপনাদের, মাঝি যদি ভালো হয় ভালো করাবে, যদি মাঝি বদমাশ হয় তো অল্প ঘুরিয়ে আপনাদের ছেড়ে দেবে। তো আমাদের ক্ষেত্রে মাঝি 100 টাকা অতিরিক্ত দিয়েছিলাম। তো মাঝি পুরোটা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে আমাদের দেখিয়েছে। 100 টাকার অতিরিক্ত বিনিময়, মানে 400 টাকা আমাদের পড়েছিল 4 জনের। তো পার হেড 100 টাকা ধরে নিন, তাহলে 4 জন আছি, পার হেড 100 টাকা পড়েছিল আমাদের। তো এইভাবে আমরা চলতে লাগলাম। তো এই হচ্ছে সেই স্পিড বোট। যখন এই স্পিড বোট যাবে, স্পিড বোটে যারা আছে তাদের থেকে বেশি মজা পাশে এই যারা শিকারা করে যাচ্ছে তারা বেশি মজা পাবে। এটাই হচ্ছে আমার মনে হয়েছে, যে স্পিড বোটে যারা আছে তারা যত না মজা পাচ্ছে, তাদের থেকে পাশে যারা শিকারা বোটে আছে তারা বেশি মজাটা পাচ্ছে। আর যারা কষ্টে আছে তারা হচ্ছে যারা হচ্ছে প্যাডেল বোট করছে, সেটার কষ্ট বেশি। এছাড়াও আমরা ক্যানোয় আছে, ক্যানোয় তো বড়দের 2 জন করে ক্যানো চড়তে পারেন। ক্যানোগুলো খুব সরু সরু এবং খুবই ডেঞ্জারাস টাইপের। স্পিড বোটের ঢেউয়ে আপনারা ক্যানোয় সমেত উল্টে যেতে পারেন। তো লাইফ জ্যাকেট প্রত্যেকের গলায় বাঁধিয়ে দেয়, তো আপনারা ডুববেন না, ভেসে থাকবেন, কিন্তু জামা কাপড় যাবে। আর এই ঠান্ডার সময় যদি জলে পড়েন, তো সেক্ষেত্রে আপনাদের জ্বর হওয়াটা একদম পাক্কা। তো বুঝে শুনে আপনারা ক্যানয়টা উঠবেন। তো দেখতেই পাচ্ছেন সামনে মাদার ওয়াক্স মিউজিয়াম, এখানে বিভিন্ন মানে সেলিব্রিটিদের মোমের মূর্তি করে রাখা আছে। তো এই যে সামনের বিল্ডিংটা দেখবেন, মাদার ওয়াক্স মিউজিয়াম, এই বিল্ডিংটা মাদার ওয়াক্স মিউজিয়ামের বিল্ডিং। যাই হোক, ওটা আপনার একদম 2 নম্বর গেটের বাইরেই আছে। যদি বেরোতে পারেন তো ওইখান থেকে আপনারা মাদার ওয়াক্স মিউজিয়ামটাও ঘুরে আসতে পারেন। পার হেড সম্ভবত 250 টাকা টিকিট। যাই হোক, এটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়ামের। তো এইভাবে আমাদের নৌকা যাত্রাটা অনেকক্ষণই চলছে, আমরা বেশ উপভোগ করছিলাম নৌকা যাত্রাটা। তো সামনেই এই যে পাখা পাখা লাগানো আছে, এইগুলো হচ্ছে ভিলেজ। এখানে ঢুকতে গেলে বাংলার ভিলেজ, এখানে ঢুকতে গেলে 10 টাকা দিতে হবে। আমরা যেহেতু আসল ভিলেজে বাস করি, সেই জন্যে আর আলাদা করে বাংলার ভিলেজে প্রবেশ করিনি, কারণ এখানে যে ভিলেজ আছে নকল ভিলেজ, আর আমরা যেখানে থাকি সেটা আসল ভিলেজ। তো আলাদা করে ভিলেজ দেখার কোনো ইচ্ছাই ছিল না। তো যাই হোক, তো সেই হিসাবে আমরা আর ভিলেজে প্রবেশ করিনি, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছিল যে ভিলেজে অনেকগুলো মূর্তি করা আছে। কিছু কিছু মূর্তি আছে যারা চাষ করছে, কিছু কিছু মূর্তি আছে যারা ফল বিক্রি করছে, এরম ধরনেরই সব মূর্তি ছিল। তো দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের।
তো বাংলার ভিলেজটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। তো এবার আমরা রোজ গার্ডেনের মধ্যে প্রবেশ করলাম। তো এখানে বিভিন্ন ধরনের গোলাপ রাখা ছিল, লাল গোলাপ, গোলাপি গোলাপ, এমনকি কালো গোলাপও ছিল। সেটা ক্যামেরায় অতটা আসেনি ভালোভাবে, তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ব্ল্যাক গোলাপ কীরকম দেখতে হয়। তো ব্ল্যাক গোলাপ অবভিয়াসলি ব্ল্যাকই হবে, তবে একদম নিখুঁত কালো নয়, একটু কালচে টাইপের, সেটা আমি আপনাদের দেখাবো। ব্ল্যাক কালারের রোজ, এখানে সব প্রজাতিরই গোলাপ বেশি আছে, নানা রকম প্রজাতির গোলাপ। আর দেখতেই পাচ্ছেন, তো এই সমস্ত ফুলের বাগান রোজ গার্ডেন। আর এই টয় ট্রেন আছে, এই টয় ট্রেন নন এসি, 150 টাকা পার হেড, আপনারা চড়তেই পারেন। তো এটা পুরোটা ঘুরিয়ে দেখাবে, কিন্তু কতটা কি দেখাবে সেটা যারা চড়বে তারাই বলতে পারবে। আমরা তো চড়িনি, আমরা পায়ে হেঁটেই দেখেছিলাম। আর এই বাঁকুড়ার পোড়ামাটির মন্দিরের মতো একটা ছিল, ভেবেছিলাম ভেতরে হয়তো শিপ টিপ থাকবে, তো দুটো দরজাই বন্ধ ছিল, কিন্তু দরজার ফাঁক দিয়ে যখন উঁকি মারলাম ভেতরে দেখি সিমেন্টের বস্তায় নোংরা কাঁড়ি করা ছিল, তো খুবই বাজে। তা যাই হোক, এখানে এরকম বসার পরিবেশ ছিল, বসতে পারেন আপনারা, বসে ফ্যামিলি গেট টুগেদার করতে পারেন এইখানটায়। পরিবেশটা বেশ ভালোই ছিল। তো এইখানে বিভিন্ন ধরনের গোলাপ আপনারা দেখতেই পাচ্ছেন, আর বিভিন্ন মূর্তি সব বসে আছে মানুষেরা, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে মোটামুটি বেশ ভালোই লাগছিল, অনেকটা জায়গা জুড়ে এই হচ্ছে পার্কটা, ইকো পার্ক, তো দেখতেই পাচ্ছেন। আর এইখানে বিষ্ণুপুরের পোড়ামাটির এক আদব কায়দায় এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এখানে ফটোশ্যুট করতেই ম্যাক্সিমাম মানুষ আসে, শুধু ছবি তোলো আর ছবি তোলো। যাই হোক, যেই আসছে সেই সেলফি তুলতে এখানে মগ্ন, সেই সেলফি তুলছে, আর কিছু সেরকম কিছু নেই, আপনি দেখতেই পাচ্ছেন। তো এইখানে এই হচ্ছে কালো গোলাপ, কালো গোলাপের চারা, কালো গোলাপটা এখানে রয়েছে। তো এই দেখুন, কতটা কি আসবে জানি না, এখানে কালো গোলাপ রয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছেন কালো রঙের গোলাপ, একটু মাইনিউটলি দেখতে হবে। যাই হোক, এবার আমরা সেই পোড়ামাটির মন্দিরের কাছে চলে এসেছি। এখানে বেশিরভাগ লোক ছবি তুলতেই ব্যস্ত, পোড়ামাটির কায়দায়, বাঁকুড়ার পোড়ামাটির শিল্পের কায়দায় এখানে মন্দিরটা বানিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পোড়ামাটির মন্দির। আর এইগুলো মিস্ট গার্ডেন, অর্থাৎ বৃষ্টির মতো পড়ছে, সেগুলো জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে বৃষ্টির মতো জলের ফোঁটা পড়ছে রেন ফরেস্টের, তো সেটা আমরা আরেকবার দেখব। আর দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, সেটা আমরা আরেকবার দেখতে যাচ্ছি। তো তার আগে এই পোড়ামাটির মূর্তিটা আপনারা দেখে নিন, কেমন লাগে বলবেন। পোড়ামাটির বাঁকুড়ার কায়দায় পোড়ামাটির মন্দির। তো এই দরজাগুলোর ভেতরে ভেবেছিলাম কোনো ঠাকুর থাকবে, কিছু থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন দেখলাম ভেতরে সিমেন্টের বস্তা, নোংরা আবর্জনা কাঁড়ি করা রয়েছে। তো এখানেই সবাই ছবি তুলছিল। আর এখানে ফ্রুটস গার্ডেনে চলে এসেছি, এখানে কাঁঠাল গাছটাই বেশি। যাই হোক, আর এই মিস্ট বেরোচ্ছিল, মিস্ট গার্ডেন লেখা ছিল, এখানে জল পড়ছিল বৃষ্টির মতন। তো সেটাও আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো। বৃষ্টির মতন জল পড়ছে উপর দিয়ে, সেই জন্য রাস্তাটা পুরো ভিজে গেছিল। দেখতেই পাচ্ছেন বৃষ্টির মতো জলের ফোয়ারা আসছে, তবে ক্যামেরায় কতটা কি আসবে জানি না, এটা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা ভিজে গিয়েছিল বৃষ্টির জলের ফোয়ারাতে। তো এইভাবে এই সমস্ত দেখছিলাম, ভালোই এনজয় হচ্ছিল। মিস্ট গার্ডেন নাম দিয়ে রেখেছে এটাকে, কুয়াশার মতো বেরোচ্ছে। আর এই কতগুলো টিয়ার করে রেখেছে, যেগুলো ডু নট টাচ লেখা ছিল, কিন্তু টাচ করে প্রেম চলছিল। যাই হোক, সেটা দেখলাম। এখানে টাচ করেই কত কি করা হচ্ছে, কিন্তু পাশে লেখা আছে ডু নট টাচ, সেটা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আর এখানে টাচ করেই দাঁড়িয়ে আছে। তো এখানে কেউ এসব পরোয়া করে না। তো কর্তৃপক্ষ যদি দেখে তো এদের বিরুদ্ধে স্টেপ নিতে পারে, আমি সেই জন্য এটা দিয়েও দিলাম। যাই হোক, এই হচ্ছে জেব্রা। তো জেব্রা 3টে করা ছিল, ফলস জেব্রা বলছি, জিরাফ করা ছিল। তো জিরাফগুলো দেখার পরে এই যে মিস্ট গার্ডেন, মিস্ট বেরোচ্ছে,
তো দেখতেই পাচ্ছেন এইখানে এইগুলো দেখার পরে আমরা এগিয়ে চললাম ক্রমশ ফ্রুটস গার্ডেনের দিকে। এখানে ফল ছিল, ফ্রুটস গার্ডেন ছিল, ফ্রুটস গার্ডেনের দিকে আমরা ক্রমশ এগিয়ে চলছি। আর পাশে পাশে নানাবিধ গাছ গাছালি আর ফলের বাগান এখানে দেখছিলাম। তো এখানকার যে এই ম্যাপ আর এখানে যে ডাস্টবিনগুলো আছে সেগুলো বেশ চোখে লাগার মতন, সেখানেও চোখে লাগার মতন। তো দেখতেই পাচ্ছেন এইখানটা এই হচ্ছে বাংলার গ্রাম। এখানে প্রবেশ করতে আপনাদের 10 টাকা টিকিট কাটতে হবে। যদি আপনারা গ্রাম না দেখে থাকেন তাহলে প্রবেশ করবেন, আর যদি দেখে থাকেন তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। ভেতরে মূর্তি ছাড়া কিছুই নেই, বড় মূর্তি করা আছে, সর্ষে ক্ষেত আছে, যেখানে এরা মাস্টারমশাই কাম দোকানদার পড়াচ্ছেন, আবার পড়াচ্ছেন আবার পানিশমেন্ট দিচ্ছেন। আর এইখানে দেখুন কি সুন্দর করে ঘাস দিয়ে করা রয়েছে, ময়ূর করা আছে, পাখি টাকি করা আছে, দেখতেই পাচ্ছেন। এগুলো দ্বীপ টাইপের, তো এরকম দ্বীপ টাইপের করে রেখেছে ছোট ছোট জলের মাঝখানে, তাই এগুলো দৃষ্টি আকর্ষণ করবে। বেশ ভালোই লাগছিল এগুলো। তবে সন্ধ্যের দিকে এখানে প্রচণ্ড মশা, তো সন্ধ্যের পরে এখানে বেশি না স্টে করাই ভালো, না থাকাই ভালো। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাংলার গ্রাম। এখানে 10 টাকা টিকিট, আর এই সমস্ত মূর্তি ফুর্তি করা আছে। তো এইসব দেখা যাচ্ছিল ভেতরে। তো বাইরে থেকেও অনেকটাই কিছু দেখা যাচ্ছিল, ঘাটে বাসন মাজছে এই সমস্ত দেখা যাচ্ছে। এই সমস্ত ফাঁকা আছে, পাতার তাল পাতার ফাঁক দিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছিল। আমরা প্রবেশ করিনি, আমরা এই গম্বুজটায় গিয়েছিলাম। কিন্তু গম্বুজটা এটা হচ্ছে শুধু চারদিকে ওই সোলার প্যানেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়নি আমাদের। যাই হোক, এই হচ্ছে সেই গম্বুজটা, সোলার প্যানেল লাগানো গম্বুজ, যেটা বন্ধ ছিল, ভেতরে ঢুকতে দেয়নি। আর এটা হচ্ছে ইকো পার্ক অফিস। তো দেখতেই পাচ্ছেন এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে, জায়গাটা মোটামুটি ভালো। এখানে ওয়াও মোমো আছে, ওয়াও মোমো চাইলে খেতে পারেন। আমরা এবার বেরোনোর দিকে এগোলাম, অনেকটাই হাঁটা পথ ধরে এগোতে থাকলাম, অনেকটাই হাঁটা পথ। তো আর্টিস্ট কটেজের দিকে এবার আমাদের চোখ পড়লো, যেখানে একটা সুন্দর ফোয়ারা আমরা দেখতে পেলাম আর্টিস্ট কটেজের ওখানটায়। তো আর্টিস্ট কটেজ দেখতেই পাচ্ছেন, সুন্দর ফোয়ারা। তো এই ফোয়ারা দেখে আমরা এগিয়ে চললাম ক্রমশ, বেশ ভালোই লাগছিল আর্টিস্ট কটেজের দিকে। এবার সূর্য সূর্য প্রায় ডুবতে চলেছে, সূর্য অনেকটাই নেমে এসেছিল। আর এই সময়ে ঝিলের জলটা খুব সুন্দর লাগছিল। এইগুলো হচ্ছে বোট, অর্থাৎ প্যাডেল বোট। আর এখানে শয়ে শিকারা বাঁধা ছিল, দেখতেই পাচ্ছেন এই যে শিকারাগুলো বাঁধা রয়েছে। তো এগুলো খুবই ভালো লাগছিল দেখে। তো দেখতেই পাচ্ছেন এইগুলো দেখে ক্রমশ আমরা এগিয়ে চললাম। এইগুলো হচ্ছে শিকারা। আর এই পারে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জেটি। তো এই ডুবন্ত সূর্য দেখতে দেখতে আর প্রকৃতির সৌন্দর্য অনুভূতি করতে করতে আমরা এগিয়ে চললাম এক্সিটের দিকে, অর্থাৎ 1 নম্বর গেটের দিকে আমরা এগোতে লাগলাম। এখানে অনেক ড্রোন শট নিচ্ছিল, অনেকে ড্রোন ওড়াচ্ছিল দেখলাম। তো মনে পড়লো কাছাকাছি জাপানিজ গার্ডেন আছে, সেখানে যেতে হবে। তো জাপানিজ গার্ডেনের উদ্দেশ্যে আমরা এগোতে লাগলাম। অনেকটাই পথ ক্রমশ হেঁটে চলেছি, নানা রকম ফুল গাছ দেখতে দেখতে, নানাবিধ ফুল। আর এই যে দেখলাম একদল স্কুল স্টুডেন্ট যারা বিরিয়ানি খেতে মত্ত। আর এই দেখুন বাচ্চা মেয়েটা কেমন কুকুরের পিঠে বসে আছে, এটা বেশ ভালো লাগলো আমাকে দেখে। তো যাই হোক, এগিয়ে চললাম আমরা ক্রমশ। তো এগোতে লাগলাম। দেখতেই পাচ্ছেন এখানে হরিণঘাটা মিট বলে লেখা আছে। এই হোটেলটারই খাবার দাবার একটু ভালো অন্যগুলোর তুলনায়। আর মাদার ওয়ার্কস মিউজিয়ামের পাশ থেকে আমরা এগিয়ে চললাম ওই সামনে আইফেল টাওয়ারের দিকে। তো ওইখানটাই হচ্ছে 1 নম্বর গেট, ওখানে আমাদের যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের যে সামনে গাড়িগুলো দেখছেন, এই ধরনের গাড়িগুলো পাওয়া যায়, যেগুলো পার হেড 100 টাকা করে পড়ে। এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো পার হেড 100 টাকা। এল্ডারলি পার্সনের ক্ষেত্রে এই ধরনের গাড়ি চড়ে যাওয়াটাই ভালো, যারা হাঁটতে না পারে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস আছে যেগুলো আপনারা 100-150 টাকায় চড়তে পারেন। হ্যাঁ, তো আর বাচ্চাদের সাইকেলও পাওয়া যায় এখানে। আর এইখানটায় দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে এই
এই জিনিসটার মধ্যে উঠে জর্বিং বলে এটাকে, বাচ্চারা লাফালাফি করছে। এটা দড়ি দিয়ে বাঁধা আছে, পরে ভেসে যাওয়ার কোনো উপায় নেই, আর বাচ্চারা এখানে লাফালাফি করে বেশ মজাই পাচ্ছে। আর ট্র্যাম্পোলিনও আছিল পাশে, যেখানে বাচ্চারা জাম্প করতে পারে ট্র্যাম্পোলিনে। আর এছাড়াও বাচ্চাদের আরও অন্যান্য অ্যাক্টিভিটি আছে, সাইক্লিং আছে, চাইলে বাচ্চারা করতে পারে সেগুলো। তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত জিনিসপত্র রয়েছে। তো পরন্ত সূর্য এগুলো বেশ সুন্দর দেখাচ্ছিল। আর সামনে কায়াক রয়েছে, আর এরা মাঠের মধ্যেও একটা এরকম বাবল রাখা আছে, যেটার ভেতরে সব চড়ে চড়ে বেড়াচ্ছে। মাঠের ভেতরে এই বাবলটা ছিল, যেটার মধ্যে বাচ্চারা সব খেলাধুলা করতে ব্যস্ত। তো সব কিছুই এক্সপেন্সিভ, সব কিছুই পয়সা লাগবে, বিনা পয়সায় কিছু নেই এখানে। সব কিছুই আপনি মনে হয় হাজলেও পয়সা দিতে হবে, এমন অবস্থা। তো এই সমস্ত গাড়ি ঘোড়া দেখে আমরা এগিয়ে চললাম জাপানি ফরেস্টের দিকে। তো সামনেই ছিল জাপানি ফরেস্ট। এই হচ্ছে জাপানি ফরেস্ট, যেখানে ঘন্টা বাজছিল ঢং ঢং ঢং, এরমভাবে ঘন্টা বাজছিল। তো সেই দিকে চললাম। আর এই দিকে ছিল ক্যাফে একান্তে। তো এইটা হচ্ছে ক্যাফে একান্তের এন্ট্রান্স, আর এই যে জাপানি ফরেস্টের এন্ট্রান্স। জাপানি ফরেস্টে আমরা প্রবেশ করছি। জাপানি ফরেস্টে জাপানি প্যাগোডা, সেগুলো সব দেখবো। জাপানি একটা বুদ্ধ মন্দির ছিল, তো সব কিছুই দেখবো ভেতরে। জাপানি ফরেস্টটা মোটামুটি ভালো লাগবে, এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না। তো ফটোশ্যুট করার পক্ষে এই সমস্ত জায়গাগুলো খুবই আদর্শ প্লেস। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে আমরা প্রবেশ করেছি। সামনেই একটা বুদ্ধ মূর্তি রয়েছে, বড়সড় বুদ্ধ মূর্তি। সেই বুদ্ধ মূর্তি ফেলে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তো বুদ্ধ মূর্তিটাকেও আপনাদের দেখিয়ে দিই, তো বেশ ভালো লাগছিল। তো এই বুদ্ধ মূর্তি ফেলে আমরা এগিয়ে চললাম আরও সামনের দিকে, ক্রমশ এগিয়ে চলেছি, আরও এগিয়ে চলেছি, সামনের দিকে এগিয়ে চলেছি। তো এইবারে একটা টানেল টাইপের পড়লো, যেটা দেখিয়ে দেবো আপনাদের। তো যাই হোক, এই হচ্ছে রাস্তা। আর রাস্তার পাশে এরকম পুতুল 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 অনেক করা ছিল। এগুলো কি জানা নেই, জাপানিজ ডল হবে হয়তো, তো তাই হবে। সেইগুলো সব এখানে করা ছিল, সেইগুলোই দেখতে দেখতে আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। এবং প্রচুর জিনিস রয়েছে, প্রাকৃতিক জিনিস, যেগুলো আপনি হেঁটে হেঁটে শেষ করাটাই প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায়, প্রচুর হাঁটতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি এই টানেল মতো জায়গাটায়, বেশ ভালোই লাগছিল জায়গাটা। আর এই একটা জাপানিজ টাইপের একটা আর্কিটেকচার রয়েছে, জাপানিজ মন্দির টাইপের, প্যাগোডা বলা যায়। তো আর এই যে ড্রোন, কেউ এই ড্রোন উড়িয়ে আমাদের ছবি তুলছিল। যাই হোক, আমরা এগিয়ে চললাম সামনের দিকে। তো এইবার জাপানি মন্দিরটার মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকন জরুর দাবান। এরম ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথম পাওয়ার জন্য। এটা বিলকুল বিনামূল্যে, কোনো পয়সা লাগে না। তো আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এতে আমি আরও মোটিভেট হব এরকম ভিডিও পুনরায় বানাতে। তো যাই হোক, আমরা এগিয়ে চললাম ক্রমশ। আর বন্ধুরা, যদি মনে কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমরা যত সম্ভব চেষ্টা করব এই ডেসক্রিপশান বক্সে করে দিলে আমি উত্তরটা দিয়ে দেবো, রিপ্লাই করে দেবো। যাই হোক, তো দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, এগিয়ে চললাম সামনের দিকে। তো এই জাপানিজ মন্দির, জাপানিজ প্যাগোডা। তো দৃশ্যাবলী খুবই ভালো, ভেতরে আওয়াজটাই ক্রমশ জোরে জোরে হচ্ছিল, ঢং 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 ঢং, এরকমভাবে আওয়াজটা হচ্ছিল। কিন্তু ঘন্টার ধ্বনিটা আমি যেহেতু ভয়েস ওভার দিয়েছি, মেন সাউন্ডটা উড়িয়ে দিতে বাধ্য হয়েছি। তো সেই কারণেই মেন সাউন্ডটা এইখানে আপনারা শুনতে পাচ্ছেন না। যদি যান তো শুনতে পাবেন, ঠিক আছে। মোটামুটি একটা আমি আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, আর ডিটেলসে ভিডিওটাও দিচ্ছি কোথায় কী আছে না আছে। এই লাল অংশে যেতে গেলে আপনাদের এখানে জুতো খুলতে হবে, জুতো করে লাল অংশে যেতে পারেন। একটা মেকানিক্যাল দেওয়া আছে জিনিস, যেটা ঘুরছে আর একটা ঘন্টাতে ক্রমশ আঘাত করছে, যার ফলে ঢং ঢং শব্দ উৎপন্ন হচ্ছে। তো এই বুদ্ধের দুই পাশে দুটো ইনস্ট্রুমেন্ট আছে, গোল গোল চাকার মতো, তার মধ্যে একটা খারাপ হয়ে পড়ে আছে, আর একটা এরকম ঢং ঢং শব্দ ক্রমশ ঘন্টার ধ্বনি বাজছে। আর এইগুলো চাইলে আপনারা ঘোরাতে পারেন, আমরাও ঘুরিয়েছিলাম, এগুলো ঘোরানো যায়। এগুলো ঘুরিয়ে কী হয় জানি না, তবে আমরা ঘুরিয়েছিলাম এরকম চাকা।
সবকটা চাকাই ঘুরিয়েছিলাম। আর এই যে সেই ইনস্ট্রুমেন্টটা যেটা লেগে ঘন্টায় আওয়াজ হচ্ছিলো আর এই পাশেরটা খারাপ হয়ে পড়েছিল, ঢং ঢং করে শব্দ হচ্ছিলো, সেটা আমি ছবি তুলে এনেছি। এই দেখুন ঢং ঢং এরকমভাবে শব্দটা সমস্ত হচ্ছিল। আর এই হচ্ছে মন্দিরটা আর্কিটেকচারটা সমস্ত কাঠের বোনায়। তো গেট আপটা খুবই ভালো লাগছিল দেখতে। বাড়ির থেকে ছাদ বড়, যাই হোক। আর এই ছুঁচ বোধের ব্যাপারটা কি জিনিস, এটাও তো চাকা চাকা টাইপের, আমার তো চাকাই লাগলো, রোলার, তাছাড়া কিছু বুঝতে পারলাম না। এগুলো ঘোরালেই বা কী হয় তাও জানি না। ঘোরাতে হয়, ঘুরিয়ে দিলাম, বনমান করে ঘুরলো। সবকটা একবারে ঘুরিয়েছি এবং টেকনিক সহকারে ঘুরিয়েছি এবং ভালো ঘুরিয়েওছে। যাই হোক, এই যে ছুঁচ জিনিস যার উপরে পাখি বসে আছে, এই জিনিসটা কি আমার জানা নেই। বন্ধুরা, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন এই ছুঁচ জিনিসটা কি। এর ওপর কি কারোকে ধরে বসিয়ে দেওয়া হয়, তাকে শুলে চলানো বলা হয়, সেরকম কিছু করা হয় নাকি কেউ কিছু করলে তাকে ধরে কি এটার ওপর বসিয়ে দেওয়া হয়? আমার তো সেরকমই মনে হলো। যাই হোক, আমার জানা নেই, আপনারা জানলে বলবেন। আর এইবারে এরকম পাতা ঝুলছিল, তো গাছের পাতা না কিসের পাতা জানি না, এরকম পাতা দিয়ে সাজিয়েছিল। আর সামনে অনেক পিলার, লাল পিলার ভর্তি। এই দেখুন, যেন সিনেমা শ্যুট হচ্ছে। আর এরকম পিলার, দুই পিলার। তো পিলার গুনতে আমরা ক্রমশ এগিয়ে চললাম আরও সামনে থেকে। দেখি জাপানি ফরেস্টে আর কী আছে। জাপানি ফরেস্টের পিলার গুনতে চললাম এগিয়ে সামনে। তো এখানেও সবাই ছবি তুলতে ব্যস্ত। আর দেখতেই পাচ্ছেন এই সামনে যে পার্সনটা আছে, একে খুব চেনা লাগছিল। তখন কোনো কথা বলেনি, জানি না উনি খুব চেনা লাগছিল। যাই হোক, আমরা ক্রমশ এগিয়ে চললাম আরও সামনের দিকে। তো পিলার গুনতে বন্ধুরা এগিয়ে চললাম। এখানে অনেক লাল পিলার আছে। আর এখানে যদি আপনারা ফটোশ্যুট করতে চান তো খুবই ভালো হবে। ফটোশ্যুট করার পক্ষে একদম আইডিয়াল প্লেস, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইখানে এই সমস্ত করে রেখেছে। যদি পায়ে জোর থাকে আপনারা হাঁটতে পারেন। আর এইখানে দুটো সিংহ করা ছিল, আর ওয়াটারফল ছিল, দুটো সিংহ করা ছিল। আর এখানে এরকম ব্রিজ মতো করা ছিল। তো আর এখানেও এরকম পুতুল ছিল, নিচে একটু অনেকটা ঢাল মতো ছিল। তো এইভাবে আমরা সামনের দিকে এটা ধরে এগিয়ে চললাম, এই রাস্তাটা ধরে। আর এখানে সাইডে গাছগুলো ছাঁটাইয়ের কাজ হচ্ছিল। বেশ কিছু লোক পাশে বসে এগুলো ছাঁটাই করছিল। আর এখানে অনেক কাঠবিড়ালি খেলা করছিল, আর শালিক পাখি প্রচুর ছিল। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন কত শালিক পাখি, এখানে ভর্তি শালিক পাখি ছিল। তো দেখতেই পাচ্ছেন কত শালিক, এখানে শালিকগুলো উড়ে বেড়াচ্ছে। তো এখানে প্রচুর শালিক পাখি ছিল। আর এরকম মূর্তি করা ছিল। কেন মূর্তি জানা নেই, সাজানোর জন্য এরকম মূর্তি করে রেখেছে। যাই হোক, এরকমভাবে আমরা ক্রমশ এগিয়ে চললাম। হচ্ছে একটা গেট, এখানে একটা গেট ছিল। আর ওই গেটটা ক্রস করলেই এরকম একটা ব্যাম্বু টাইপের একটা কিছু ছিল, যেটা দিয়ে আওয়াজ হচ্ছিল। এবং ব্যাম্বুগুলো সব কিছুই জরাজীর্ণ অপক্ত ছিল এবং মনে হচ্ছিল যেন ঠুকলে ভেঙে পড়তে পারে। এই জন্য আমরা বেশি কিছু না বলে ওখান থেকে বেরিয়ে আসি। এবার পালা বাড়ি যাওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমরা অনেকটাই এগিয়ে এসেছি, কিন্তু এখানে 1 নম্বর গেট নয়। 1 নম্বর গেটটা আমরা সম্ভবত ফেলে এসেছিলাম। 1 নম্বর গেটটা জাপানি ফরেস্টের পাশ থেকে, কিন্তু আমরা অনেকটা এগিয়ে ক্যাফে একান্তের দিকে চলে এসেছিলাম ভুল করে। তো এই ক্যাফে একান্তের এন্ট্রেন্স হচ্ছে এইটা। এই যে সামনে আপনি আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে ক্যাফে একান্তের এন্ট্রেন্স। ওখান থেকেই প্রবেশ করতে হয়। আর ওখানে কার পার্কিংও অ্যাভেলেবেল আছে। এখানে 50 টাকা দিয়ে কার পার্কিং করা হয়, 50 টাকার বিনিময়ে। তো আছে, সেটাও দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। তো একদম সামনে চলে এসেছিলাম আমরা আইফেল টাওয়ারের। এই হচ্ছে সেই আইফেল টাওয়ার। কিন্তু এখান থেকে ক্যাফে একান্তের এন্ট্রেন্স বুঝে আমরা আবার পেছন পথে হাঁটতে থাকি। এখান থেকে আপনি 6 নম্বর 7 নম্বর গেটে যাওয়ার রাস্তা রয়েছে, যেটা নর্মাল পাবলিকের জন্য বন্ধ। রোজ এখান থেকে 6 নম্বর 7 নম্বর যাওয়া যায়। আর এই ধরনের টয় ট্রেন রয়েছে, যেটা দিয়ে আপনি এগিয়ে চলতে পারেন। দেখতেই পাচ্ছেন। তো প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।